আগের লেকচারে কারো কোথাও কোনো কোশ্চেন আছে? জি স্যার, গতকালকে লেকচারের একটা একটা ছোট্ট প্রবলেম ছিল। আপনি একদম প্রথম দিকে যে ফটোলুমিনেসেন্স স্পেক্ট্রার ক্ষেত্রে দুটো পিক দেখিয়েছিলেন, এর মধ্যে একটা পিক ছিল ব্যান্ড গ্যাপের জন্য, আর একটা ডিপ লেভেল আরেকটা পিক এমিশন। আরেকটা পিক ছিল ডিপ লেভেল এমিশন। স্যার। ফটোলুমিনেসেন্সের দুটো পিক ছিল স্যার। একটা পিককে দেখানো হয়েছিল যে একটা পিকের নিচে নিচেই পিক গুলো অবস্থিত, আর অন্যদিকে হচ্ছে ওই ছোট পিকটা একটু একটু করে শিফট করে যায়। কোথায়, স্লাইডে নাকি ড্র করে দেখাচ্ছি? কোনটা স্লাইডে। স্লাইডে? এটা এটা? জি স্যার, এখানে স্যার এই স্লাইডটাতে হ্যাঁ, এখানে স্যার ডান দিকের যে ছোট পিকটা আছে, এই পিকটা আস্তে আস্তে শিফট করে যাচ্ছে, কিন্তু কিন্তু যে বাম দিকের যে শার্প পিকটা আছে, এই পিকের নিচে নিচেই একটা একটা পড়ছে। না এটা এখানে শিফট হচ্ছে, এখানে শিফট হচ্ছে। এগুলো হাই রেজুলেশন, এগুলো দেখতে পাবা এখানে শিফট হয়েছে। আমরা এখানে ক্যালকুলেট করছি। এখানে তোমার ব্যান্ড গ্যাপ যখন চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে, কিন্তু চারটা ব্যান্ড গ্যাপ সেম না। হ্যাঁ, তুমি যদি দেখো ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়েছে। তোমার এটা ব্যান্ড গ্যাপের থেকে ডান দিকেরটা না হলেও 5 থেকে 6 অ্যাংস্ট্রম ডান দিকে সরে গেছে। একটা জিনিস মনে রাখবা, যে এক্সআরডি ওয়েভলেন্থ এগুলো কিন্তু 1 ন্যানোমিটারও অনেক, ঠিক আছে? এক্সআরডি তে 0.05 দিক দিয়েও যদি চেঞ্জ হয়, সেটাও কিন্তু চেঞ্জ। এই জন্য আমরা একদম কাটছর কষাই। যারা আমি এটা অন করে নিই, তোমাদের এই ক্লাস আছে, আমাদের পাওয়ার চলে যাবে। কারেন্ট ক্লাস গতকালকে বন্ধ হয়ে জি গেছে। স্যার, নেক্সট। 11টায় আছে ক্লাস না? জি স্যার, নেক্সট ক্লাস আছে। আর অসুবিধা নেই। এই যে এই পয়েন্টটা একদম এক্স্যাক্টলি এখানে বসিয়ে দেখতে হয় শিফট হয়েছে কিনা, ঠিক আছে? তো এগুলো অ্যানালাইসিস নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড। যে যে লাইনে রিসার্চ করে সে 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 এগুলো ডিটেইল দেখে আর কি। অনেক কিছু আছে এগুলো। তো এই যে এই চেঞ্জগুলো যেগুলো বলছো, এগুলো ডিপেন্ড করে তুমি যখন ডোপিং করছো তখন অক্সিজেন ভ্যাকেন্সি হচ্ছে কিনা, ইন্টারস্টিয়াল তৈরি হচ্ছে কিনা, এইসব ডিফেক্টের বাড়া কমার উপর ডিপেন্ড করে ওয়েভলেন্থটা ডানে বামে সরে যাচ্ছে কিনা। বুঝতে পারছো? এই ওকে ওয়েভলেন্থের স্যার। এক্সাক্ট পজিশনটা, ডান দিকের এক্সাক্ট পজিশনটা ডিফেক্ট ইন্ডিকেট করে, একদম এক্স্যাক্টলি ডিফেক্ট ইন্ডিকেট করে অক্সাইড গুলোর ক্ষেত্রে। তো এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ শিফট হয়ে যাচ্ছে ওয়েভলেন্থের উপর, এটার কারণ হচ্ছে ওকে স্যার। ডিফেক্টের পরিমাণ কম বেশি হওয়ার কারণে। আচ্ছা, তোমার একটা কোশ্চেন ছিল একবার, আমি এটা নিয়ে আসছি মাঝখানে। পুরো স্লাইডে অনেক কিছুই পাওয়া, পরে কিছু মিস গেল। সেটা হচ্ছে সেদিন দেখাই নাই এটা। এই যে তুমি কোশ্চেন করতেছিলাম মেটালের ট্রান্সপারেন্সি নিয়ে, মনে আছে? জি স্যার। সো বেসিক্যালি মেটাল কখনো ট্রান্সপারেন্ট হয় না। মেটাল ট্রান্সপারেন্ট হয় না। যেহেতু আমরা জানি যে এখানে যে কোনো এনার্জি ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারে, সুতরাং মেটাল ট্রান্সপারেন্ট হওয়ার কোনো সুযোগ নাই থিওরিটিক্যালি, যেহেতু ইটস ব্যান্ড ওভারল্যাপিং। তো যেটা হয় আসলে, মেটালের ভেতর দিয়ে যখন লাইট পাস করতে থাকে, ইলেকট্রন গুলো ধীরে ধীরে ওটাকে অ্যাবজর্ব করতে থাকে, কিন্তু ফুল সে অ্যাবজর্ব করতে পারে না, লাইটের ইন্টেন্সিটি ড্রপ করতে থাকে। এখন ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি যত বেশি হয়, তার ড্রপটা তত কম হয়। ফলে অ্যাচিভ করতে 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 একটা পর্যায়ে কিছু তার থেকেই যায়। সে কারণেই সে ডেটা পাস করে যায়। বোঝা গেছে? মানে বিষয়টা একটা এরকম, ট্রান্সপারেন্সি বলতে যেটা বোঝায় আর স্যাচুরেশন অফ অ্যাবজর্পশনের পরে চলে যাওয়াটা এক জিনিস না। বুঝতে পারছি? জি স্যার, কিছুটা ধরতে পারলাম। ট্রান্সপারেন্সি আর স্যাচুরেশনের পরে অ্যাবজর্পশন এক জিনিস না। মানে বিষয়টা অনেকটা এরকম বলতে পারো, একটা কাপের মধ্যে মনে করো একটা কাপের ফ্লোরটা হচ্ছে পারফোরেটেড, ঠিক আছে? তুমি ওয়াটার দিচ্ছ, নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আর একটা হচ্ছে কাপটা ওয়াটার ফিল আপ হয়ে যাওয়ার পর উপর দিয়ে কিছুটা ওয়াটার পড়তেছে। মেটালের বিষয়টা অনেকটা ওইরকম, যখন এনার্জি যায় এই এনার্জি গুলো অ্যাবজর্ব হতে থাকে, আস্তে আস্তে স্ক্যাটার্ড হতে থাকে। কিন্তু ইন্টেন্সিটি যদি অনেক বেশি হয়, তখন একটা পর্যায়ে কিছু না কিছু পাস করে যায়। দিস ইজ নট অনলি ট্রু ফর মেটাল, দিস ইজ ট্রু ফর এনি ম্যাটেরিয়াল। এনি ম্যাটেরিয়াল, মেটাল তো সবচেয়ে বেশি জেনারেট করে। যে কোনো ম্যাটেরিয়ালই তুমি যদি গামা এক্স এর মতো পাওয়ারফুল এনার্জি দাও, কত অ্যাবজর্ব করবে? একটা পর্যায়ে তার ইয়েটা যাওয়া শুরু করবে। বাট ইট ইজ নট দ্যাট রিয়েল ট্রান্সপারেন্সি, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, এখন দেখো আমরা আজকে যেটা লেকচার থাকলাম, আরো একটা লেকচার লাগবে। আমি শেষ করে ভাবছিলাম, পরে তাড়াহুড়া হয়ে যায়, বোঝানো যায় না। আজকে আজকে আমরা ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ফেরোম্যাগনেটিজম। এই ফেরো কি আসছে আমাদের? ফেরো তো বেশি আসে নাই। মেনলি ডায়া এবং প্যারা, এই দুটাকে দেখাবো আজকে আমরা, ঠিক আছে? দেখো এখানে দেখো একটু ভালো করে, ডায়া, প্যারা, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি। যেহেতু উপরেরটা খেয়াল করবো আজকে, দেখো ডায়া এবং প্যারার ক্ষেত্রে বেসিক্যালি কোনো ক্রিটিক্যাল টেম্পারেচার নাই, ফেরোর ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। ডায়ার ক্ষেত্রে যেটা কি মনে আছে, M/H, অ্যাপ্লাই H করলে ম্যাটেরিয়ালের
যে রেসপন্স সেটাকে এম বলে, রাইট? সো এম বাই এইচ এর রেসপন্সটা নেগেটিভ, প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে পজিটিভ, ফেরোর ক্ষেত্রে পজিটিভ এন্ড স্ট্রং। ডায়াম্যাগনেটিক টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, প্যারাম্যাগনেটিক টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট করে, ফেরোম্যাগনেটিক টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটাকে কুরি ফর্মুলা বলি, কুরি ওয়েভস ফর্মুলা বলি, ডিফারেন্ট। Spontaneous polarization দুটোতে নাই, নিচের গুলো এখন দেখলাম না। So what is diamagnet? Actually all sort of material we see all around us are diamagnets. যে কোনো ম্যাটেরিয়াল যেখানে ম্যাগনেটিজম নাই, যেখানে কোনো ডাইপোল নাই, সেটাই ডায়াম্যাগনেট। বিকজ পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়ালেই ইলেকট্রন আছে, সেটা পেয়ার্ড হোক আর আনপেয়ার্ড হোক, সো এনার্জি দিয়ে সেখান থেকে কিছুটা ম্যাগনেটিজম তৈরি করা যেতে পারে। সো মোস্ট সেরামিক্স আর ডায়াম্যাগনেটিক। অল ইলেকট্রনস আর পেয়ার্ড ডিউরিং বন্ড ফর্মেশন, রাইট? যখন বন্ড ফর্ম করে কোভালেন্ট সবগুলো ইলেকট্রন শেয়ারে চলে যায়, এর ফলে কোনো ম্যাগনেটিক ডাইপোল থাকে না। ফলে আলটিমেটলি ম্যাটেরিয়ালে কোনো ম্যাগনেটিজম থাকে না। ফলে এগুলোর নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনও নাই। আমি সুপার কন্ডাক্টরটা মোস্ট প্রবাবলি তোমাদেরকে পড়াচ্ছি না, এই একটা টপিকে আমি মোটামুটি টোটালি বাদ দিয়েছি। এটা খুব ছোট টপিক, তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল অবশ্য। সুপার কন্ডাক্টর তোমরা একটু দেখে নিও, যে কোনো বইতেই আছে, দুই তিনটা বইয়ে, এক পেজের মধ্যে হয়ে যাবে। সুপার কন্ডাক্টরের লো টেম্পারেচার সুপার কন্ডাক্টরই কিন্তু ডায়াম্যাগনেটিক হিসেবে বিহেভ করে। আমি পারলে নেক্সট ক্লাসে দেখাই দিতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা দুই তিনটা পয়েন্ট বলবো। এক, ডায়াম্যাগনেটে কোনো ডাইপোল নাই। তাহলে ডাইপোলটা কখন ক্রিয়েট হবে? যখন ম্যাগনেটিক ফিল্ড দিব। যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যেই ডায়াম্যাগনেট আমরা তৈরি করতে পারি। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং এনাফ হলে ইলেকট্রনের চারদিকে যে অ্যাটম, ক্যালকুলেশন আছে কতটুকু ফিল্ড দেওয়া যায়, অ্যাটমের চারদিকে ইলেকট্রনগুলো যখন মুভ করতে থাকে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ওই ইলেকট্রনগুলো আর নিজের মতো মুভ করে না, তারা তখন একটু ডিসপ্লেসড হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। সেই ডাইপোল মোমেন্টের কারণে একটা ম্যাগনেটিজম ক্রিয়েট হয়। এখানে যে কথাগুলো আমরা বলছি, এক, ডাইপোল থাকবে না। দুই, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি উইল বি নেগেটিভ and relative permittivity will be less than 1. So এই দুইটা পয়েন্টই বুঝতে হবে আমাদেরকে। নেগেটিভ সাসেপ্টিবিলিটি নেগেটিভ হওয়ার কারণেই এই ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয় সেটা অ্যাপ্লাইড ফিল্ডকে রিপেল করবে। অবশ্যই একটা জিনিস মনে রাখবা, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তোমরা এই ছবিটার দিকে তাকালে বুঝবা ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ডাইপোল নাই। যখন তুমি ফিল্ড অ্যাপ্লাই করলা, তখন ডাইপোল ক্রিয়েট হলো, এবং ক্রিয়েট হওয়ার সাথে সাথে তারা অ্যালাইন হলো, এবং অ্যালাইনমেন্টটা হলো তোমার অ্যাপ্লাইড ফিল্ডের অপোজিট দিকে। সো ডাইপোল যে নাই সেটা বোঝা যাচ্ছে, অ্যালাইনমেন্ট যে বিপরীত দিকে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে, এবং বিপরীত দিকে হওয়া মানেই কিন্তু যাই নেগেটিভ। বোঝা যাচ্ছে? যাই নেগেটিভ, যাই পজিটিভ হলো কি, এইচ দিলে এম বাড়ে। আমি একটু আগে পরে যেতে হচ্ছে কারণ ছবিগুলো একসাথে এখানে দেখাচ্ছি। দেখো এই জায়গাটায় যে যখন তুমি এইচ দিচ্ছ তখন প্যারাম্যাগনেটিক যাইটা পজিটিভ, আর যখন এইচ দিচ্ছ ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে যেটা নেগেটিভ। কারণ ডায়ার ক্ষেত্রে কোনো ডাইপোল থাকে না, ফিল্ড অ্যাপ্লাই করলে উল্টা দিকে ডাইপোল আসে। আর প্যারার ক্ষেত্রে ডাইপোল থাকে এলোমেলো, কিন্তু তুমি ফিল্ড অ্যাপ্লাই করে তারা ওদিকে আসে, ফিল্ডের দিকে। ফলে ডিফারেন্সটা হলো একজনের যাই নেগেটিভ, একজনের পজিটিভ। নেগেটিভ কেন বলতো? বিকজ তোমার আমরা যদি মেজর ইকুয়েশনটা চিন্তা করি, মেজর ইকুয়েশনটা কি ছিল আমাদের, আমি রাখছিলাম, দেখো বি ইকুয়াল টু মিউ নট এইচ অথবা বি ইকুয়াল টু মিউ নট এইচ মিউ নট এম। সো যদি নেগেটিভ হয় তাহলে বেসিক্যালি বিটা কি আলটিমেটলি জিরোর দিকে চলে যাবে না? জি স্যার। মিউ নট এইচ কে নালিফাই করে দিবে মিউ নট এম। এই কারণে এখানে যাইটা আসছে নেগেটিভ। সো এটা হচ্ছে নেগেটিভের বিষয়টা। আর সেকেন্ড থিং হলো, খেয়াল করো, এই যে মিউ, ওভারঅল যে মিউটা আসে, এই মিউ ডিভাইড বাই মিউ নট, এটা কি লেস দ্যান 1 হয়ে যাবে না যদি তোমার এর কন্ট্রিবিউশনটা নেগেটিভ হয়? কারণ ও কিছু তো তৈরি করেছিল মিউ নট, ও আবার কমিয়ে দিচ্ছে, ফলে আলটিমেটলি মিউটা লেস দ্যান 1 হয়ে যায়। সেই কারণেই বলা হচ্ছে যে ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে মিউ লেস দ্যান 1, ডাইপোল গুলো শুরুতে থাকবে না, যখন আসবে অপোজিট দিকে যাবে, অপোজিট দিকে যাওয়ার কারণে যাই হবে নেগেটিভ, এবং এই অপোজিট দিকে যাওয়ার কারণে কি ম্যাগনেটটাকে সে রিপেল করবে না? জি স্যার। ডাইপোলটাকে নেগেটিভ বিপরীত দিকে ইয়ে করবে। আমি এই টপিকটা পড়াচ্ছি না, কিন্তু তোমরা এমনি দেখতে পারো। সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক লিভিয়েশন। এখানে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের উপর যদি ডায়াম্যাগনেটকে রাখা হয়, তাহলে দেখা যায় যে ওই ডায়াম্যাগনেটিজমের পরে তোমার ইয়ে করে, কি বলে, রিপেল করে, স্ট্রং রিপেল করে। ঠিক আছে, রিপেল করলে তুমি দেখবা যে কিভাবে সে মানে টোটালি বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে। মেইন কনসেপ্ট হলো ওটাই
যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলে এই ম্যাটেরিয়ালটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেটিক হয়ে যায়, কিন্তু ফিল্ড কমপ্লিটলি রিপেল করার কারণে সে উপরে চলে যায়। তোমরা দেখবে যে দুই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, একটা হচ্ছে একটা সলিনয়েড স্প্রিং এর মধ্যে একটা ম্যাটেরিয়াল ছেড়ে দিলে সেটা ভাসতে থাকে, দেখছো মনে হচ্ছে কখনো? ঠিক আছে, দেখেছো কোথাও? জি স্যার, সলিনয়েডের উপরে উপরে অনেক ক্ষেত্রে দেখেছি। তো ওই ফিল্ডের ভেতরে যখন ছেড়ে দেয় স্প্রিং এর মাঝামাঝি এসে ভাসতে থাকে, এবং মজার বিষয় দেখবা যেটা ভাসতে থাকলেও ওটা ডানে বামে মুভ করতে থাকে। হ্যাঁ, তখন আমরা বলি যে এটা ভার্টিক্যালি স্টেবল বিকজ অফ দ্য রিপালশন নর্থ এন্ড সাউথ। এটাও দেখো, এটাও কিন্তু ভার্টিক্যালি স্টেবল। হ্যাঁ, কিন্তু হরাইজন্টালি কিন্তু স্টেবল না, এটা কিন্তু হরাইজন্টালি ডানে বামে একটু মুভ করে নিজে দিকে। হ্যাঁ, এটা ওরা নাড়াচ্ছে বলে বোঝা যাচ্ছে না। ভার্টিক্যালি স্টেবল কন্ডিশন নর্থ সাউথ স্টেবল করে ফেলে, কিন্তু হরাইজন্টালি স্টেবল হয় না। তো তুমি যদি এই যে এটার চারদিক দিয়ে একটা ওয়াল দিয়ে দাও বিসমাথ বা গ্রাফাইট দিয়ে, হুইচ ইজ অলসো স্ট্রং ডায়াম্যাগনেটিক, তাহলে সে হরাইজন্টালি স্টেবল হয়ে যায়। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক যে এক্সপেরিমেন্ট করা হয় সেগুলো দুই ভাবে করা হয়, একটা ভার্টিক্যাল আনস্টেবিলিটি দিয়ে, একটা হরাইজন্টাল আনস্টেবিলিটি দিয়ে। যে ওগুলো কোনো প্রয়োজন নাই, আমি মেইনলি তোমাদের এখানে যেটা বোঝানোর জন্য দিয়েছি সেটা হচ্ছে যে ডায়াম্যাগনেট যখন তোমার স্ট্রং ম্যাগনেটিক দেওয়া হবে তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তার নেগেটিভ জায়ের কারণে কমপ্লিট অপোজিট সাইডে, ঠিক আছে, করে সেটাকে রিপেল করবে, ফলে সে লেভিটেট করতে পারে। সো ডায়াম্যাগনেটটা তো ক্লিয়ার, রাইট? ইয়েস স্যার। আমরা এখন ডায়ার সাপেক্ষে প্যারাটাকে দেখি। প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কি হচ্ছে? প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে তোমার ফার্স্টেই ছবি দেখাই, ডাইপোল থাকতেছে, ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে থাকছে না, প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে থাকছে। এবং ফিল্ড যখন অ্যাপ্লাই করো তখন এই ডাইপোল গুলো একটা একটার সাথে লাইন হয়ে যাচ্ছে। সো প্রথম পয়েন্ট ছিল ডায়াম্যাগনেটে ডাইপোল নাই, প্যারাম্যাগনেটে আছে। প্রথম ডিফারেন্সটা বোঝা গেল। কেন আছে সেটা আমরা দেখবো। ডায়াম্যাগনেট ডাইপোল গুলো উল্টা দিকে যেত, প্যারা আসবে তার দিকে, ফিল্ডের দিকে, তাহলে এটার যাই হবে পজিটিভ। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো প্যারাগুলো কিন্তু দেখো এক একটা এক এক দিকে থাকে, নো স্পন্টেনিয়াস পোলারাইজেশন। কিন্তু ফেরোর ক্ষেত্রে ডাইপোল থাকে এবং একই দিকে থাকে, এমনিতেই একই দিকে থাকে। এক একটা গ্রেইন বা এক একটা ডোমেইন এক এক দিকে হতে পারে, কিন্তু তারা একই দিকে থাকে। এখানে কোনো ম্যাগনেটাইজেশনই নাই, এখানে র্যান্ডমনেস এর কারণে নেট ম্যাগনেটাইজেশন জিরো। এখানে ডোমেইন বলি আমরা, এক একটা ডোমেইনে একই দিকে লাইন থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন ডোমেইন র্যান্ডম হওয়ার কারণে ওভারঅল ম্যাগনেটাইজেশন জিরো। ফিল্ড অ্যাপ্লাই করলে একই দিকে আসে। তাহলে মেজর ডিফারেন্স দেখো, এখানে ডাইপোল নাই, এখানে ডাইপোল আছে, এখানে ডাইপোল আছে, এবং ডাইপোল গুলো একই দিকে অ্যালাইন। বোঝা যাচ্ছে? তার মানে এখানে ডাইপোল গুলোর মধ্যে একটা ইন্টারাকশন আছে। তো প্রথম পয়েন্ট ডাইপোল নাই, দ্বিতীয়টাতে ডাইপোল আছে, ইন্টারাকশন নাই, থার্ডটাতে ডাইপোল আছে, পজিটিভ ইন্টারাকশন আছে, তারা একই দিকে। এরপর আমরা নেক্সট ক্লাসে দেখবো অ্যান্টিফেরো মেকানিজম, সেখানে ডাইপোলও আছে, ইন্টারাকশনও আছে, কিন্তু ইন্টারাকশন পজিটিভ না হয়ে নেগেটিভ, ফলে একটা উপরে থাকলে একটা নিচে চলে যায়। যাক, আমরা ফেরোতে পরে যাব, আমরা আগে প্যারাতে যাই। প্যারাতে আমাদের কোশ্চেন আসছে যেটা, যে ডাইপোলটা কিভাবে আসলো। তো দেখো, এটাও আনপেয়ার্ড ইলেকট্রন থেকে আসে। ফেরোম্যাগনেটিকে আনপেয়ার ইলেকট্রন থাকে, এবং এই আনপেয়ার্ড ইলেকট্রন গুলো প্রতিটা অ্যাটমে একটা করে ডাইপোল ক্রিয়েট করে। এরপরেও বলা হচ্ছে যে ট্রানজিশন মেটালের মধ্যে আয়রন নিকেল কোবাল্টি ফেরোম্যাগনেটিজম, কিন্তু ক্রোমিয়াম একটা ট্রানজিশন মেটাল হওয়ার পরেও, বা ফার্স্ট রো ডি ব্লক এলিমেন্ট হওয়ার পরেও এখানে আমরা ফেরোম্যাগনেটিজম দেখতে পাই না। কেন? তার মানে এটার মধ্যেও ম্যাগনেটিক ডাইপোল আছে, এটার মধ্যেও ম্যাগনেটিক ডাইপোল আছে, বাট দিস ইজ ফেরোম্যাগনেটিক, বাট দিস ইজ প্যারা। ফেরো মানে কি? ফেরো মানে হচ্ছে ডাইপোল থাকবে এবং তাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকার কারণে পাশাপাশি ডাইপোল গুলা একদিকে ফিরে থাকবে। এটাই বলা হচ্ছে ওয়াই আয়রন নিকেল কোবাল্ট একই দিকে ফিরে থাকে কিন্তু ফেরো না। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে, আমরা আরেকটা পয়েন্ট বলবো যে, সোডিয়ামের ক্ষেত্রে কিছু এক্সাম্পল ছিল, সেটা হয়ে গেল। আচ্ছা, প্যারা এখানে ছিল, প্যারাম্যাগনেটিজম। দেখো, যে যখন আমরা ফিল্ড অ্যাপ্লাই করব সাসেপ্টিবিলিটি হবে পজিটিভ, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তারা একই দিকে অ্যালাইন হবে। অ্যাডজেন্সেন্ট ম্যাগনেটিক ফিল্ড গুলো, ডাইপোল গুলো এসেনশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই যে তারা এক প্যারালাল হয়ে যাবে, রাইট? আচ্ছা, ল্যাক অফ ইন্টারাকশন সেপারেটস প্যারাম্যাগনেট ফ্রম ফেরোম্যাগনেট। বলা হচ্ছে যে 3D মেটাল যারা আছে বা স্তরে, ওদের সিঙ্গেল ইলেকট্রনের কারণে মেইনলি এই ডাইপোলটা ক্রিয়েট হয়। হাউএভার নন ট্রানজিশনাল মেটাল লাইক সোডিয়াম 1s2 2s2 3s1,
এই ধরনের মেটালও কিছুটা প্যারাম্যাগনেটিজম অনেক সময় শো করে, সেখানে একটু ডিফারেন্ট মেকানিজম আছে আসলে। সেটা হচ্ছে বহিঃস্থলে যে ইলেকট্রনটা থাকে সেটা জাম্প করে আরো হায়ার এনার্জি স্টেটে চলে যায়, হ্যাঁ, ওটা পলি প্যারাম্যাগনেটিজম বলে। ও মানে ডায়া থেকে একটু ডিফারেন্ট, হায়ার এনার্জি স্টেটে গিয়ে অনেক সময় প্যারা শো করে। বাট বেসিক্যালি প্যারাম্যাগনেট বলতে আমরা বুঝি যাদের 3D তে একটা বিচ্ছিন্ন ইলেকট্রন থেকে যে একটা স্ট্রং ডাইপোল ক্রিয়েট করবে। এখন সেটা প্যারা না ফেরো ডিপেন্ড করে তাদের মধ্যে ইন্টারাকশন আছে কি নাই। এই যে এখানে বলছে দেখো, সোডিয়াম হচ্ছে 3s1 সিঙ্গেল ইলেকট্রন এমনি ডাইপোল করতে পারে, বাট দিস ইজ মাচ উইকার দ্যান ডিউ টু আনপেয়ার্ড 3D ইলেকট্রন and involves electron moving into a higher energy level and changing their spin direction. যাই হোক, এটা এই ধরনের ক্ষেত্রে কি হয় আমি তোমাকে বলি, যদি পেয়ার্ড ইলেকট্রন নাও থাকে, ওরা সোডিয়ামের কথা বলছে, সোডিয়ামে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন আছে, রাইট? পেয়ার্ড ইলেকট্রন যদি নাও থাকে, অনেক সময় স্ট্রং ফিল্ড দিলে ইলেকট্রন যদি উইক থাকে তখন করে কি পেয়ারটা ভেঙে একটা ইলেকট্রন উপরে চলে যায়, তখন আনপেয়ার্ড হয়ে যায়। বোঝা যাচ্ছে? মনে করো বহিঃস্থলে পেয়ার্ড ইলেকট্রনই আছে, কিন্তু তুমি হাই এনার্জি দিলা, তখন একটা পেয়ার ভেঙে গিয়ে আনপেয়ার্ড হয়ে ইলেকট্রন হায়ার লেভেলে চলে গেল, তখন সে একটা ডাইপোল তৈরি করলো, সেটা হচ্ছে পলিপ্যারাম্যাগনেটিজম। ক্লিয়ার? यस सर। আচ্ছা, এখন প্যারাম্যাগনেটিজমের ইন্টারঅ্যাকশনটা আমরা বুঝবো। ডাইপোল কেন আসছে সেটা বুঝলাম, যে ডিফারেন্ট যদি সিঙ্গেল ইলেকট্রন থেকে থাকে অথবা সিঙ্গেল ইলেকট্রন তৈরি করা যায়, কিন্তু কেন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, কেন তারা প্যারালাল হয়ে যায় ফেরোম্যাগনেটিক, এবং কেন তারা প্যারাতে হয় না, এটা একটা বিষয়। তো প্যারাতে তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই করো তারা প্যারালাল হবে, আবার ফিল্ড খুলে ফেললে তারা চলেও যাবে, সেখানে স্পন্টেনিয়াস না। ডাইপোলে ফিল্ড অ্যাপ্লাই করবা তৈরি হবে, ডায়াতে ফিল্ড অ্যাপ্লাই তুলে ফেললে চলে যাবে, প্যারাতেও ফিল্ড অ্যাপ্লাই করলে তৈরি হবে, ফিল্ড তুলে ফেললে চলে যাবে মানে ডাইপোল গুলো র্যান্ডম হয়ে যাবে। ফেরোতে যেহেতু ডোমেইন হিসেবে থাকে, তোমরা জানো হিস্টেরিসিস পড়েছো তোমরা, একবার যদি অ্যালাইন করা হয় হিস্টেরিসিসটা থেকে যায়, কারণ প্যারার মতো তো আর সিঙ্গেল ইলেকট্রন না, প্যারার মতো সিঙ্গেল ইলেকট্রন না, ফলে ফেরোর ডোমেইন গুলোকে একবার অ্যালাইন করলে কিছুটা অ্যালাইনমেন্ট থেকেই যায়। আচ্ছা, এখন আমরা দেখি যে কেন তোমার ইয়েটা থাকে। এটাকে আমরা বলি তোমার এক্সচেঞ্জ ইন্টিগ্রাল জে। এক্সচেঞ্জ ইন্টিগ্রাল জে এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করি যে কেন প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক। যে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সে ফেরোম্যাগনেটিজম শো করবে, যে যদি লেস দেন 0 হয় তাহলে সে প্যারাম্যাগনেটিজম শো করবে। ফেরোম্যাগনেটিজমের একটা টেম্পারেচার থাকে, আমরা জানি 20 টেম্পারেচার, তাই না? 20 টেম্পারেচার উপরে গেলে তার ম্যাগনেটিজম থাকে না। প্যারার ক্ষেত্রে খুব স্পিড না হলো একটা সার্টেন টেম্পারেচারে পরে গেলে স্বাভাবিকভাবে সেটা হয়ে যায়, বিলো দ্যান ইন টেম্পারেচার, বিলো দ্যান। আচ্ছা, এটা অ্যান্টিফেরোর কথা বলা হচ্ছে। ও সরি, আমি একটা জিনিস ভুল করে ফেলছি, তোমাদের পড়াইতে গিয়ে, সেটা হচ্ছে আমি জন্য কনফিউজ হচ্ছি, সরি। আমি সার্কেলে তোমাদের প্যারা আর ফেরো বলতেছি, তাই না? এই ডিফারেন্সটা কিন্তু ফেরো আর অ্যান্টিফেরো। সরি, প্যারাতে তো কোনো ডোমেইনই নাই। ক্লিয়ার? সরি, প্যারাতে কোনো পার্মানেন্ট ডাইপোলই নাই। আমি এতক্ষণ বারবার বলে আসছি তোমাদের প্যারা এবং ফেরোর মধ্যে এটা, প্যারা যতক্ষণ তাদের ডাইপোলই নেই। প্যারাতে তুমি যখন ফিল্ড অ্যাপ্লাই করবা ডাইপোল গুলো তোমার হবে, অ্যালাইন হবে, ডাইপোল গুলো র্যান্ডমলি থাকবে, তাই তো প্যারার মধ্যে। আর ফেরোর মধ্যে হচ্ছে ডাইপোল গুলো ডোমেইন করে থাকে। আমি একটু একটা ছবি দিয়ে একটু দেখাই, নিজেই কনফিউজ করে ফেলছি পড়াইতে গিয়ে। প্যারার ডায়ার মধ্যে কোনো ডাইপোল থাকবে না, রাইট? যখন তুমি ফিল্ড অ্যাপ্লাই করবা ডাইপোল ক্রিয়েট হবে। আমি একটু মাঝখান দিয়ে বলে ফেলছি, সেজন্য কি হয়ে গেছে, ডিস্ট্রাক্টেড ছিলাম একটু। যাই হোক, এরকম হবে। আর প্যারার ক্ষেত্রে হচ্ছে ডাইপোল থাকবে, তারা র্যান্ডমলি থাকবে, রাইট? তুমি যখন ফিল্ড অ্যাপ্লাই করবা তারা একই দিকে ফিরে যাবে, এখানে কোনো সমস্যা নেই। বিষয়টা আসছে ফেরোর ক্ষেত্রে। ফেরোর ক্ষেত্রে যেটা হচ্ছে, ফেরোর ক্ষেত্রে ওরা এভাবে থাকে এক একটা ডোমেনের মধ্যে, তাহলে প্যারার সাথে ডিফারেন্সটা কি? তারা পরস্পরকে অ্যালাইন করতেছে। এই অ্যালাইনটা কিভাবে করলো? এদের একটা ইন্টারাকশনের কারণে, তাই না? এই ইন্টারাকশনটা যদি নেগেটিভ হয় তাহলে একটা অ্যাটমের সিঙ্গেল ইলেকট্রন উপরে গেলে আরেকটা অ্যাটমের সিঙ্গেল ইলেকট্রন নিচে চলে যায়, একটা অ্যাটমের সিঙ্গেল ইলেকট্রন উপরে গেলে আরেকটা অ্যাটমের সিঙ্গেল ইলেকট্রন নিচে চলে যায়। এটাকে আমরা বলি অ্যান্টিফেরো। বুঝা গেছে? মনে করে একটা সিঙ্গেল ইলেকট্রন উপর দিকে অ্যালাইন হলে একটা নিচে হয়, কেন? দ্যাটস দ্য কোশ্চেন। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রাল জে এর উপর ডিপেন্ড করবে, জে গ্রেটার দেন 0 অথবা জে লেস দেন 0। যদি জে গ্রেটার দেন 0 হয় তাহলে
ডোমেইন থাকার পরে এই ডোমেইনগুলো থেকে ফেরো তৈরি হবে, আর এটাকেও যখন অ্যালাইন করবো সব একদিকে আসবে। তো বেসিক্যালি এটা কি ম্যাগনেটিজম থাকার কথা? নেট কিছুটা থাকে, খুবই সামান্য, বেসিক্যালি একটা ম্যাগনেটিজম এখানে থাকে না। ম্যাগনেটিজম এখানে আসে, অবভিয়াসলি এখানে আসবে। আরেকটা আছে যেটাকে আমরা ফেরি ম্যাগনেটিজম বলে। ফেরি ম্যাগনেটিজম হচ্ছে সবই ঠিক আছে, ওটা পাশাপাশি অ্যাটম না, পাশাপাশি ল্যাটিস, উল্টা দিকের একটা বড়, তখন তো স্বাভাবিকভাবেই নেট থাকবে, তাই না? আচ্ছা, ওখানে আমরা পরে যাব। তাহলে আমরা এই জায়গাটা একটু দেখে নিই এখন। তাহলে আমরা এখন জে এর ব্যাপারটা দেখি যে জে কিভাবে কাজ করতেছে। below the mean temperature ferromagnetism। আচ্ছা, যে একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা কোথায় রাখলাম? স্যার স্লাইড শেয়ার করেছেন কি? দেখা যাচ্ছে না? চলে গেছে স্লাইডটা, এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই যে পি এর ইকুয়েশনটা কি দিছিলাম, যে ডি বাই ডি থেকে ক্যালকুলেট করা হয় জে এর ভ্যালুটা। ডি বাই ডি, ডি বাই ডি টা কি? এটা হচ্ছে জে এর ভ্যালু। দেখো এক্সচেঞ্জ ইন্ডিকেটর, আয়রনের জন্য 1.56, কোবাল্টের জন্য 1.78 সামথিং, নিকেলের জন্য 2.1 এর উপরে, ম্যাঙ্গানিজের জন্য নিচে, ক্রোমিয়াম নিচে। সো এই ভ্যালুগুলো যখন হয় এরা হচ্ছে ফেরোম্যাগনেট। ডি বাই ডি, ডি বাই ডি টা কি? যেখানে একটা জিনিস ফুল টেম্পারেচার আছে, আর এখানে বলা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিজম নীল। আচ্ছা, অ্যান্টিফেরো যেহেতু আজকে পড়তেছি না, অ্যান্টিফেরোর নীল টেম্পারেচারটা আমরা পরে দেখবো। স্যার ক্যাপিটাল ডি আর স্মল ডি এগুলো কি? ক্যাপিটাল ডি আর স্মল ডি গুলো কিভাবে হচ্ছে দেখো, ম্যাগনিটিউড এন্ড সাইজ ডিপেন্ড হচ্ছে ডি এর উপর। ডিটা হচ্ছে ইন্টার অ্যাটমিক, ক্যাপিটাল ডি হচ্ছে ইন্টার অ্যাটমিক সেপারেশন। ঠিক আছে, ইন্টার অ্যাটমিক সেপারেশন, এক একটা অ্যাটম, মনে করো ম্যাঙ্গানিজের দুটো অ্যাটমের সেপারেশন কত, ক্রোমিয়ামের দুটো অ্যাটমের সেপারেশন কত, এটা। আর স্মল ডিটা হচ্ছে ইলেকট্রন যে অরবিটালে ঘুরতেছে তার ডায়ামিটার, অরবিটালের ডায়ামিটার। অনেকগুলো তো অরবিটালই আছে। হ্যাঁ, এখন এটা না, এটা হচ্ছে তার বহিঃস্তরে, এক্সটার্নাল ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন। সো বেসিক্যালি যেটা হচ্ছে এখানে দেখো, আমরা যদি একটু ম্যাথে যাওয়ার আগে বোঝার চেষ্টা করি, যদি ডি বাই ডি এর ভ্যালু কম হয়, বড় ডি বাই ছোট ডি এর ভ্যালু কম হয়, তার মানে কি অ্যাটম গুলো কাছাকাছি, অরবিটাল গুলো বড় কম্পারেটিভলি, তাই না? রাইট? যদি ক্যাপিটাল ডি বাই স্মল ডি এর ভ্যালু ছোট হয়, তার মানে কি অ্যাটম গুলো কাছাকাছি না কম্পারেটিভলি, কিন্তু অরবিটাল গুলো কম্পারেটিভলি বড়। তার মানে কি এটাই যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি যত ছোট হবে, একটা অ্যাটমের অরবিটাল আরেকটা অ্যাটমের অরবিটালের সাথে ওভারল্যাপ করার পসিবিলিটি বেড়ে যাবে। জি স্যার। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। তারপরে আসতেছে যে আমরা কিভাবে ক্যালকুলেট করবো এই ভ্যালুগুলো। যেমন ডি, ডি খুব সিম্পল, ডি হচ্ছে টুয়াইস আর। হ্যাঁ, ডিটা তো হচ্ছে তোমার মানে এখানে আয়রন নিকেল বলছে, ওরা যদি তোমার ইয়ে সরাসরি কাজ করে থাকে, অ্যাটম গুলো কাজ করে থাকলে আমরা টুয়াইস আর দিয়ে বের করে নিতে পারি। আর ছোট হাতের ডি যেটা অরবিটাল, এটা বোর অ্যাটমের ফর্মুলা আছে, বোর অ্যাটমের ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইফেক্টিভ মাস, ইলেকট্রন মাস, এগুলো বসিয়ে আমরা আর ক্যালকুলেট করতে পারি, মানে ছোট হাতের ডি যেটা আছে, এটা আর লেখা হয়েছে চ্যাপ্টার 3 তে আছে এটা। তো সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি যে আয়রনের ক্ষেত্রে ডি বাই ডি হচ্ছে 1.56। কিন্তু প্রবলেম হলো যখনই এলিমেন্ট গুলোর ডি এর ভ্যালু কমতে থাকে, স্মল ডি বাড়তে থাকে, তখন তোমার ওভারল্যাপিং হতে থাকে। ওভারল্যাপিং হতে থাকলে কিন্তু তোমার একটা অরবিটাল যখন একটা অরবিটালকে ওভারল্যাপ করে, তখন অরবিটালের ডায়ামিটার এত সহজে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যায় না। ঠিক আছে, তখন আর ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যায় না বেসিক্যালি, তখন আমাদের এটা কমপ্লিকেটেড হয়ে যায়। এবং সেক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বলা হয় যে যখন সিগনিফিকেন্ট ওভারল্যাপ করে দুইটা অ্যাটমের 3D অরবিটাল, তখন পলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী স্পিড মাস্ট বি অ্যান্টি প্যারালাল। বুঝে গেছে? কারণ আমাদের এমনিতে এই জিনিসটা বোঝো, লাইনটাকে দেখো, বাই দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য পলি এক্সক্লুশন প্রিন্সিপাল দ্য স্পিড মাস্ট বি অ্যান্টি প্যারালাল। আমরা এখন আবার একটু যাই, আমরা এমনিতে কি জানি, আমাদের ফোর্থ কোয়ান্টাম নাম্বার থেকে, যে একটা ঘরের মধ্যে যদি দুইটা ইলেকট্রন থাকে, একজন উপরে থাকবে একজন নিচে থাকবে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন বলতেছে মনে করো এটা একজনের ডি অরবিটাল, এটা আরেকজনের ডি অরবিটাল। এখন এই ডি অরবিটালের ইলেকট্রনটাও উপরের দিকে আসছে, এই ডি অরবিটাল উপরের দিকে আসছে। এটা কি? এটা হচ্ছে তোমার
ফেরোম্যাগনেটিজম। ঠিক আছে, এখন ওরা বলতেছে যে যদি এমন হয় যে একটা ডি অরবিটালকে ওভারল্যাপ করতেছে, তখন দেখো, তখন ওর যে উপরের দিকে ইলেকট্রন আর ওর উপরের দিকে ইলেকট্রন এনার্জি স্টেট সেম, এটা একটা অ্যাটমের ইলেকট্রন, এটা আরেকটা অ্যাটমের ইলেকট্রন, কিন্তু দেখতে মনে হচ্ছে না একই এনার্জি স্টেটে থাকার কারণে কি এখন তারা পলিন নীতি অনুযায়ী দুই দিকে যাওয়ার প্রয়োজন হয়ে পড়তেছে না? জি স্যার। বোঝা গেছে? তো পলিন নীতি অনুযায়ী আমরা জানতাম একটা অ্যাটমের দুইটা ইলেকট্রন একই পজিশনে দুই দিকে ফিরে থাকবে। এখানে দুইটা অ্যাটম হওয়ার পরেও যেহেতু তারা ওভারল্যাপ করছে, ওভারল্যাপ মানে তাদের এনার্জি ভ্যালু সেম। এখন এই দুইটা ইলেকট্রন দুইটা অ্যাটমের কিনা এটার বিষয় না, বিষয় হচ্ছে দুইজনেরই এনার্জি স্টেট সেম। তাহলে তো এদের সাথে এখন এর কোনো ইকুইভ্যালেন্স ডিফারেন্স নাই। তো যখন ওভারল্যাপ হবে তখন তারা 10টা অ্যাটমে যদি 10টা ইলেকট্রন থেকে থাকে, এই 10টা এখন কি করবে? আমরা যে বি অরবিটালে থাকে না 5টা, ওরকম বিহেভ করবে। এই 10টা ইলেকট্রন কি করবে? উপরে নিচে এরকম চলে যাবে। ফলে এখন তোমার ম্যাগনেটিজমটা কি হয়ে যাবে? এখন ম্যাগনেটিজমটা হয়ে যাবে তোমার, এটা চলে, সে কি দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এখন যাচ্ছে না স্যার। সেক্ষেত্রে স্যার এক্সচেঞ্জ ইন্টিগ্রালটা হবে নেগেটিভ আর ম্যাগনেটিজম হবে অ্যান্টিফেরোম্যাগনেটিজম। আবার বলবা? সেক্ষেত্রে এক্সচেঞ্জ ইন্টিগ্রালটা হয়ে যাবে নেগেটিভ আর ম্যাগনেটিজমটা হয়ে যাবে অ্যান্টিফেরোম্যাগনেটিজম, তাই না স্যার? নেগেটিভ হবে, হ্যাঁ রাইট রাইট, অ্যান্টিফেরোম্যাগনেটিজম হবে। ওকে, সো সো এখানে আমরা যেটা দেখতে পেলাম তাহলে যে সেক্ষেত্রে আমাদের এটা ইয়েটা হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এবং এটার কারণেই এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? অ্যান্টিফেরোম্যাগনেটিজম। আমি ছবিটা আজকে আনি নাই। অ্যান্টিফেরোর ক্ষেত্রে কি হবে তাহলে? জাস্ট পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছি, জাস্ট এইগুলো পাশাপাশি ডিফারেন্ট উপরের দিকে চলে যায়, অপোজিট দিকে চলে গেলে স্বাভাবিক খুব একটা ম্যাগনেটিজম থাকবে না, রাইট? আচ্ছা, এখানে এখন আমাদের একটু দেখার বিষয় আছে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্স, আর তেমন কিছু না। তাহলে দেখো তো এখন এই জায়গায় কিছু জিনিস বোঝা যায় কিনা এই চার্টে এখন, সেটা হচ্ছে ডায়া বা প্যারায় কোনো ইয়ে নাই, ক্রিটিক্যাল টেম্পারেচার নাই বেসিক্যালি। এখানে টেম্পারেচারটা আমরা এখনো পড়াইলাম না। সাসেপ্টিবিলিটি নেগেটিভ হচ্ছে ডায়ার ক্ষেত্রে, প্যারার ক্ষেত্রে পজিটিভ। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আমরা টেম্পারেচার ইফেক্ট এখনো দেখাই নাই, এখনই দেখাবো। স্পন্টেনিয়াস পোলারাইজেশন নাই, ফেরোতে আছে থিটা সি নিচে। টেম্পারেচারের উপরে গেলে সে কি হবে? তার স্পন্টেনিয়াস লস করবে ডিউ টু টেম্পারেচার। এখন আমরা দেখি টেম্পারেচার ইফেক্টটা। আচ্ছা, প্যারার ক্ষেত্রে কি হয়? প্যারার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, একটু ভালো মতো খেয়াল করো, যে এনার্জি যদি দিতে থাকো তাহলে ইলেকট্রন গুলো এক্সাইটেড থাকবে এবং তাদের যে অ্যালাইন করার ক্যাপাসিটি সেটা ধীরে ধীরে কমে যাবে, স্বাভাবিক, থার্মাল এনার্জি বাধা দিবে, তাই না? অ্যালাইনমেন্টে, ঠিক আছে, ভাইব্রেশনটার কারণে। এবং স্বাভাবিকভাবে ইকুয়েশনটা খুব সিম্পল, যা ইকুয়াল টু সি বাই টি, সি ইজ এ কনস্ট্যান্ট। আমরা যদি গ্রাফে যাই তাহলে খুব ইজিলি বোঝা যায়। দেখো, জায়ের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে এদিকে প্যারার ক্ষেত্রে, ঠিক আছে, জিরো টেম্পারেচারে না হলেও জিরোর কাছাকাছি টেম্পারেচারে। এবং যতই টেম্পারেচার বাড়াতে থাকবা তোমার কি হবে? জায়ের ভ্যালু কমে আসবে। তার মানে হাই টেম্পারেচারে গেলে তুমি সহজে অ্যালাইন করতে পারবা না, লো টেম্পারেচারে সহজে পারবা। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন আছে, এটা আমি খুব ভালোভাবে চাই রিয়েলাইজ করো তোমরা। সেটা হচ্ছে, আচ্ছা, যাই এখানে হচ্ছে পজিটিভ, এভাবে বাড়তেছে, এটা নেগেটিভ, ডাই কমতেছে, আর ফেরোর ক্ষেত্রে এটা বেড়ে তারপর কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন এই দুইটা কার্ভ একটু খেয়াল করো, ভালো মতো রিয়েলাইজ করো। এটা হচ্ছে প্যারাগ্রাফ আর এটা হচ্ছে ফেরোর গ্রাফ। ইকুয়েশনে দেওয়ার দরকার নেই, এটার মানে কি? এটারও কিছু একটা প্যাটার্ন চলে আসছে, সেটা জিরোর কাছে এসে, আর এটা অনেক উপরে এসে, রাইট? ঠিক আছে, এটার মানে কি? প্যারার ম্যাগনেটিজম এখানে ম্যাক্সিমাম, ধীরে ধীরে কমতেছে যাই, আর ফেরোর ক্ষেত্রে কি ধীরে ধীরে বাড়তেছে। তাহলে রুম টেম্পারেচারে ফেরোর যাই কেমন হবে বলো তো? ফেরো তো রুম টেম্পারেচার অবশ্যই ফেরো না, রুম টেম্পারেচার ফেরোর যাই অনেক বেশি হবে, অনেক বেশি, রাইট? এবার গ্রাফটাকে এভাবে দেখাচ্ছে তো, আসলে বেসিক্যালি এটা তো অনেক উপরে যাবে। ফলে আমরা এই ছবিটাতে আরো ক্লিয়ার হই। দেখো, এই ছবিটা তো কাছাকাছি, রাইট? জাস্ট এই ছবিটা কি এখানে আনা হয়েছে, দেখো কিভাবে দেখানো হয়েছে। দেখো, টেম্পারেচার জিরো, থিটা সি আর টি, খেয়াল করো, জিরো, থিটা সি আর টি, এই তিনটা পয়েন্ট এরা দেখাচ্ছে আগের মতনই। এই লাইনটা এরকম চলে গেল, এই জায়গাটা হচ্ছে যাই ম্যাক্সিমাম, তার মানে অনেক উপরে, একদম ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই জায়গাটা হচ্ছে রিয়েল ফেরোম্যাগনেট, তার যাই অনেক হাই। থিটা সির উপরে গেলে সে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, কারণ তার এই ইন্টারঅ্যাকশনটা কমে যায়, তখন সে এরকম হয়ে যায়, বুঝা যায়?
তাহলে থিটা সি এর উপরে গেলে সে কি হবে, প্যারাকে ফলো করবে, আর থিটা সি ক্রস করা মাত্রই সে র্যাপিডলি ইনক্রিজ করবে, সেটাই দেখানো হচ্ছে। থিটা সি লেফটে দেখো সে ফেরোম্যাগনেটিক উইথ ম্যাক্সিমাম জাই ভ্যালু, আর অন দ্য রাইট সাইড সে প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়েশনে যাও। ইকুয়েশনটা হচ্ছে জাই ইকুয়াল টু সি বাই টি মাইনাস থিটা সি। টি মনে করো এনিথিং, থিটা সি মনে করো 50, তাহলে 50 মাইনাস 50, 50 মাইনাস 50, ইনফিনিটি এখানে চলে যাবে। এখন 50 থেকে বড় করতে থাকলে ইকুয়েশনটা এগিয়ে যেতে থাকবে, যত উপরে যাবে। নেগেটিভে যাওয়া যাবে না, নেগেটিভে যাওয়া যাবে না, যাই কখনো নেগেটিভ হবে না, এটা হাইয়েস্ট ভ্যালু। তো অলমোস্ট ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে যখন থিটা সি ইকুয়াল টু টি হবে। এরপরে টি যতই বাড়তে থাকবে, টি মাইনাস থিটা সি ততই বড় হবে, সি বাই টি মাইনাস থিটা সি ততই ছোট হবে, যাই তত কমতে থাকবে। ক্লিয়ার? তো স্বাভাবিক, এটা একটা নর্মাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আমরা টি এর মধ্যে যখন টি মাইনাস সামথিং বসায় দিব, তার মানে আমরা গ্রাফের মধ্যে একটা ইয়ে নিয়ে আসছি, পয়েন্ট নিয়ে আসছি তাহলে যেখানে স্যার নট ডিফাইন্ড। ফেরোম্যাগনেটের যে ইকুয়েশনটা আছে এখানে টি ইজ ইকুয়াল টু থিটা সি বসালে যাই হয়ে যায় ইনফিনিটি, ইনফিনিটি, এটা অ্যাকচুয়ালি তার কি মানে বলছেন? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তা- ইনফিনিটি মানে ম্যাক্সিমাম ওখানে। তারপরে তুমি থিটা সি না বসাও, কারণ বেসিক্যালি তো আসলে ম্যাগনেটিজমটা আসলে থিটা সির নিচে, কিন্তু আমরা তো নেগেটিভ এখান থেকে বের করতে পারবো না। জি স্যার, তার মানে এটা হচ্ছে যে আমরা একদম 20 পয়েন্টের এক্সট্রিমলি ক্লোজ কোন ভ্যালুতে এটা রাইট, এটা ঠিক ধরে বসানো নিতে যাবে পারো, না, একটু দূরে যেতে হবে। ধরে নিতে পারো। হ্যাঁ, সেটা করতে হলে আসলে তোমাকে যেটা করতে হবে, নেগেটিভ না ধরে একটা পজিটিভ ভ্যালু ধরে নিতে হবে, তাহলে তুমি অ্যাবসলিউট ভ্যালুটা পাবা। কিন্তু উপরের ভ্যালুগুলো বসানো শুরু করলে সেটা কোন দিকে যাবে, তোমার ইয়েতে চলে যাবে, উপরের ভ্যালু বসানো এটা কমা শুরু করবে। জি স্যার। বেসিক্যালি তুমি যদি কাছের পয়েন্টটা বসাও, তাহলে তো তুমি আসলে এই ধরনের জায়গার ভ্যালু পাবা, রাইট? ইনফাইনাইট ভ্যালু তো আর ক্যালকুলেট করা যাবে না। যাই হোক, সো তার মানে এই জায়গাটা হচ্ছে হাই ভ্যালুটা যায় প্যারাম্যাগনেটিক। তাহলে এই জায়গাটা বুঝবা যে প্যারাটা হচ্ছে কন্টিনিউয়াস কমবে, ফেরও কমবে না, কিন্তু যেই থিটা সিতে পড়বে তার ইন্টারঅ্যাকশনটা কমে যাবে, তখন সে কমে যাবে, কমে গিয়ে সে পরে ড্রপ করতে শুরু করবে। এবং আমরা যদি এম এর ভ্যালুটা দেখি, ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা দেখি, তাহলে দেখো ম্যাগনেটাইজেশনটা কিভাবে করতে পারি। ম্যাগনেটাইজেশনের গ্রাফটা দেখানোর আগে আবার আমি 1 মিনিট যাই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে ছবি থেকে। আমি ফেরোর এই জিনিসটা আগামী দিন দেখাবো, তোমরা অবশ্যই এই জিনিসটা পড়ছো আগে কোথাও না কোথাও, রাইট? হিস্টেরিসিস পড়ছো না? জি স্যার, অফ Yes, কোর্স। sir. তাহলে এই পয়েন্টটা কি বিএস, তাই না? জি স্যার। মনে করো এটা রুম টেম্পারেচারে বিএস, তাহলে রুম টেম্পারেচারে বিএস হচ্ছে এটা, অথবা আমি এটাকে এমএস ধরি, হ্যাঁ, যেহেতু বইয়ের নোটেশন এমএস 1 অথবা এমএস আর হচ্ছে রুম টেম্পারেচার। এখন তুমি যদি এমএস অন্য কোনো টেম্পারেচার টিতে করো, তাহলে কোনটা বড় হবে, এটা নাকি এটা? ম্যাক্সিমাম হওয়ার পসিবিলিটি হচ্ছে এটা, অথবা সমান, রাইট? কারণ রুম টেম্পারেচার স্যাচুরেশন তো সবচেয়ে বেশি, টেম্পারেচার বাড়াতে থাকলে প্রথমে স্যাচুরেশন কমবে না, তারপরে একটা সময় কি হবে, ছোট হওয়া শুরু করবে না, রাইট? বোঝা যাচ্ছে? আমরা যেহেতু দেখাচ্ছি টেম্পারেচার বাড়তে থাকলে তার ইয়েটা কমে যায়, 20 টেম্পারেচারের পরে থিটা সির পর থেকে তার ম্যাগনেটাইজেশন ক্যাপাসিটি কমতে থাকবে, রাইট? Yes, sir. তো তুমি যদি থিটা সির নিচে থাকো, তাহলে বিএসআর এবং এমএসআর এবং এমএসটি কি সমান হবে? Yes, sir. যদি উপরের টেম্পারেচার দাও, তাহলে এমএসআর উইল বি গ্রেটার দ্যান এমএসটি। তাহলে আমি যদি এমএসআর ডিভাইড বাই এমএসটি করি, তাহলে রুম টেম্পারেচারের ভ্যালুটা কি 1 হবে? Yes, sir. আর টেম্পারেচার বাড়াইতে থাকলে থিটা সি পর্যন্ত 1 থাকবে, অলমোস্ট ধরে নিতে পারি। তারপরে কি এটা কমতে থাকবে না আলটিমেটলি? স্যার কমতে হলে MST বাই MSR করতে হবে। ও রাইট, এমএসটি বাই এমএসআর করতে হবে, নাহলে গ্রেটার দ্যান 1 আসবে, রাইট? Yes, sir. এমএসটি বাই এমএসআর করতে হবে, রাইট? সো এমএসআর মানে কি, স্যাচুরেশন যেটা, তাই তো? জি স্যার। এটাই শেষ করবো স্লাইড আজকে। দেখতে পাচ্ছ? না স্যার। দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না কেন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, দেখো এখন এই গ্রাফটা দেখো, বুঝতে পারবা। এই যে ms saturated at t, ms saturated at t equal to 0, saturated t equal to 0 মানে হচ্ছে msr রুম টেম্পারেচারটা, আর এটা হচ্ছে অন্য কোনো টেম্পারেচারে। সো আমরা 0 টেম্পারেচারে পাচ্ছি 1, এরপর যত টেম্পারেচার বাড়াচ্ছে এটা ধীরে 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 কমতে থাকবে, কমতে কমতে কি হবে, থিটা সিতে যখন চলে যাবে তখন এটা হাইটটা 0 হয়ে যাবে।
আর টি বাই থিটা সি তখন 1 হবে, কারণ এটা থিটা সি বাই থিটা সি হয়ে যাচ্ছে, রাইট? যখন টি 0 তখন স্যাচুরেশন ম্যাক্স, ওই টেম্পারেচারে স্যাচুরেশন যা তাই পাচ্ছ। টেম্পারেচার বাড়াচ্ছি, আমার পাওয়ার ম্যাগনেটাইজেশনটা কমে যাচ্ছে রুম টেম্পারেচারটার সাপেক্ষে। যখন থিটা সি বাই থিটা সি ইকুয়াল টু 1, আপনি থিটা সি টেম্পারেচারে পড়ে যাবো, তখন এটা টোটালি 0 হয়ে যাবে, এবং এই অংশটা ফেরোম্যাগনেটিক, এই অংশটা প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার গ্রাফ? ইয়েস স্যার। তো এটা হচ্ছে আমাদের ডায়া, ফেরো এবং প্যারাম্যাগনেটিজম। আমরা নেক্সট ক্লাস একটা আছে আমাদের, ওখানে আমরা শুধু পড়বো ফেরি এবং অ্যান্টিফেরো। তাও বেসিকটা বলে দিলাম যে শুধু ডাইপোল মোমেন্ট যদি উল্টা দিকে যায় সেটা কি বলা হয়? অ্যান্টিফেরো। আর উল্টা দিকে যাওয়ার পরে যদি সমান না হয় তখন সেটাকে বলা হয় কি তোমার আমরা যেটা বলেছি যে উল্টা দিকে যাওয়ার সময় জাস্ট যদি ডাইপোল, এখানে তো ডাইপোল তাই না, শুধু ডাইপোল গুলোকে যদি ঘুরাই দিতে পারো সেটা হচ্ছে অ্যান্টিফেরো। অ্যান্টিফেরো। আর ফেরি মানে হচ্ছে এরকম, এটা কিন্তু ওই ডাইপোল না, খেয়াল করো, দেখতে মনে হচ্ছে খালি বড় হয়ে গেছে, নো নট দ্যাট। এই দুইটা সেম কেস, এই দুইটা সেম কেস। মনে করো এটা হচ্ছে নিকেলের, নিকেলের ক্ষেত্রে ডাইপোল গুলা প্যারালাল থাকে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ডাইপোল গুলা অপোজিট দিকে থাকে, অপোজিট দিকে থাকে, অপোজিট দিকে থাকে, ম্যাঙ্গানিজের ডাইপোল গুলো অপোজিট দিকে থাকে, রাইট? কিন্তু এটা কিন্তু একদম সিঙ্গেল অ্যাটমের ডাইপোল না, এটা হচ্ছে একটা সাবল্যাটিসে, তোমরা পড়েছো মনে হয় না Fe3O4, আচ্ছা Fe3O4, বেসিক্যালি এটা হচ্ছে FeO আর Fe2O3, Fe2O3। তো এখানে আয়রনের দুটো সাবল্যাটিস আছে, এখানে আয়রনের একটা সাবল্যাটিস আছে। তো একটা সাবল্যাটিসে ইলেকট্রন একদিকে বেশি থাকে একদিকে কম থাকে, এরকম। বাট এগুলো হচ্ছে সিঙ্গেল অ্যাটম, মেটালিক অ্যাটমের ডাইপোল গুলো, যারা জাস্ট ওভারল্যাপিং কারণে, পলি এক্সট্রুশনের কারণে অপোজিট দিকে যাচ্ছে। দিস ইজ নট দ্যাট। এখানে মানে একটা মেকানিজম আছে, সুপার এক্সচেঞ্জ মেকানিজম বলে, আমরা দেখবো। আর ফেরোর ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখাই নাই। এটা আমরা নেক্সট ক্লাসে যে ফেরো অ্যান্টিফেরো দেখবো, সাথে সফট এবং হার্ড ম্যাগনেট দেখবো, ওই সময় আমরা একটুখানি হিস্টেরেসিস লুপটাও দেখে নিব। আজকে পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? স্যার আপনি যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি এর কার্ভ দেখান, ওখানে স্মল ক্যাপিটাল ডি বাই স্মল ডি এর ইফেক্ট দেখান, লার্জ ক্যাপিটাল ডি বাই ডি এর ইফেক্টটা তো স্যার বোঝালেন না। আমি আবার যাচ্ছি, তাহলে গ্রাফে দাও দেখি, যাই। ডি এর গ্রাফটা না, স্যার ক্যাপিটাল ডি বাই স্মল ডি এর গ্রাফটা এখানে এখানে জি স্যার, এই গ্রাফটাই। হ্যাঁ বলো, এদিকে এদিকে কি হবে? জি স্যার। এদিকে এদিকে তোমার ইয়ে থাকবে, ফেরোম্যাগনেটিজম থাকবে। কিন্তু স্যার কপার, জিঙ্ক, এরা তো, জিঙ্ক তো ছেড়ে দিলাম, জিঙ্ক তো হচ্ছে কপার ডিফারেন্ট নাই না, না, কিন্তু স্যার কপার কিন্তু কপার তো স্যার ফেরোম্যাগনেটিক না। কপার ফেরোম্যাগনেটিক না, কপারের ক্ষেত্রে তাহলে কি আসবে? আর স্যার মেটালিক ম্যাঙ্গানিজ কি স্যার অ্যান্টিফেরোম্যাগনেটিক, মানে মেটালিক ম্যাঙ্গানিজ, অক্সাইড না। অ্যান্টিফেরো, অ্যান্টিফেরো হওয়ার কথা না, অ্যান্টিফেরো বিহেভিয়ার শো করার কথা মনে হয়, অ্যান্টিফেরো বিহেভিয়ার শো করার কথা মেটালিক ম্যাঙ্গানিজের। কিন্তু হোয়াট অ্যাবাউট হায়ার সাইড? বলছে ডি বাই টি, আচ্ছা ডি বাই টি, আচ্ছা 1.5 টু 2.5, এদিকে অবশ্য ডি বাই ডি বাড়তেছে, তাই না? সুতরাং ওভারল্যাপিং এর চান্স কমার কথা, তাই তো? জি স্যার। ওভারল্যাপিং এর চান্স কমার কথা। এই সেক্টর নিয়ে কনফিউশন নাই, ঠিক আছে, সেক্টর নিয়ে কনফিউশন নাই। সো ওভারল্যাপিং কমে গেলে কি হবে? ওভারল্যাপিং কমে গেলে এমন হতে পারে না যে অ্যাটমিক ডাইপোল গুলো একটা একটা ইন্টারেকশন উইক হয়ে যাবে? এটা পসিবল? এটা হতে পারে, এবং সেক্ষেত্রে স্যার এক্স ইন্টারেকশন পজিটিভই থাকবে কিন্তু জিরোর উইক হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। সুতরাং সেটাই বললাম, ওটা হতে পারে। প্যারাম্যাগনেটিজম থাকবে, কিন্তু প্যারাম্যাগনেটিজম আসতে পারবে ঠিক তখনই যখন একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। যদি আবার পেয়ার্ড ইলেকট্রন চলে আসে, না, এরা তো সবাই আনপেয়ার্ড, এরা তো সবাই আনপেয়ার্ড, ফেরো সবাই তো আনপেয়ার্ড। ফেরোর সাথে প্যারা ডিফারেন্স হচ্ছে, প্যারা সম্পূর্ণ ভিন্ন দিকে ফিরে থাকে, ফেরো একই দিকে ফিরে থাকে। সো ফেরোর যদি তোমার ইন্টারাকশনটা কমে যায় তাহলে কিন্তু তোমার আনপেয়ার্ড হয়ে যাবে, বুঝা গেছে? জি স্যার। এখন তুমি যে পয়েন্টটা বলছো সেই পয়েন্ট থেকে আমরা যদি বলি
এই মোমেন্টে আমরা উপরে নিচে আলাদা করেছি ইন্টারেকশন ইন টার্ম অফ এক্সপ্লেইনিং ইন টার্ম অফ ওভারল্যাপিং অরবিটাল, রাইট? অরবিটাল যদি জি, ওভারল্যাপ করে পলির কারণে উল্টা দিকে যায়, অরবিটাল জি, যদি স্যার। ওভারল্যাপ না করে একই দিকে যায়। এখন ওই ব্যাখ্যাটা এদিকে হতে পারে যে একই দিকে, যেটা তুমি বললা পজিটিভ রিলেশন বা ডিউ টু মাচ ডিস্টেন্স, সেই ইন্টারেকশন পজিটিভ ফোর্সটাও খুব কম কম হতে পারে। ঠিক আছে, ইন্টারেকশন ফোর্সটাও খুবই কম হতে পারে, যে কারণে হয়তো আমরা বলতে পারি এই জায়গাটায় পিক ম্যাক্সিমাম, তাই না? বোঝা গেছে তুমি? জি স্যার, কিছুটা বুঝতে পারছি। দ্যাট ক্যান বি এক্সপ্লেনেশন। এখন এটা হয়তো আরো ডিটেইল দেখতে গেলে আমরা মিলাতে পারবো অন্য কোথাও, বাট দ্যাট ক্যান বি এক্সপ্লেনেশন যে কারণে আমরা মিডলে পিক বেশি দেখতে পাই। কারণ মিডলে পিক কেন বেশি দেখতে পাই? দেখো, দুই এদিকে কম্পিটিশন কি, এদিকে কমেছে জে এর কারণে, রাইট? ওভারল্যাপিং এর কারণে। জি স্যার। আর এদিকে কি হচ্ছে, একদিকে ওভারল্যাপিং কম, সে কারণে পজিটিভ ইন্টারাকশন বেশি, আর আরেকদিকে তোমার ডিস্টেন্স বাড়ছে। জি স্যার। একটা কার ঊর্ধ্বমুখী, একটা কার নিম্নমুখী, তো দুটোর ব্যালেন্সের কারণে এটা কমছে, এবং সেই কমাটাই যদি রিজন হয় তাহলে হায়ার এন্ডে গিয়ে তোমার ইন্টারাকশনটা খুবই উইক হয়ে যাওয়ার কথা। তারা ওকে অ্যান্টি স্যার। প্যারালাল করবে না, কিন্তু তারা প্যারালাল হলেও সেটা পজিটিভ খুব কোনো ইফেক্ট দিবে না, সেটা হতে পারে। ওকে স্যার। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কবে আছে? কালকে না? কালকে লাস্ট ক্লাস? জি স্যার। কালকে লাস্ট ক্লাস, আমরা কালকে ইনশাআল্লাহ একটুখানি দেখে তোমাদের ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার বল। রোল 20 প্রেজেন্ট ছিল। রোল 20, আচ্ছা অ্যাবসেন্ট রোলগুলোই বলছি আমি আরেকবার। রোল নাম্বার 9 আছো, 18, 20, 20 আছো। রোল 23, 23 আছো। আচ্ছা 23 নাই, 35, 38, Present sir 38. 8, ঠিক আছে। 44, 13/20, 13/29। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। Recording
Siellä oli lystiä soitoja jälkeen sain minä kerran sykkyytteen. Ottiko mäntini ämmä se riiteli ja Eeva jo alkoi nyhkytteet. Minä sanon Eevalle mitäpä se haittaa laskemaan vielä hiljaista laitaa. Salivili hipput tupput tappu täppyt tipput hiljalle. Muorille sanoi, jota tukkee suusien ruppesin tervetä stakkoomaan. Terveenä viesettu korjoon luusia, mä sitä murjuus makkoomaan. Ei tätä poikoo hellyys, haittako atniva ja hukki. Now it only takes two to tango. Who watches the Olympics? You didn't even know what that was a reference to. Let's talk about tech news. The real athletes are the CSGO pros, and they're about to get a nice gift from LG and AU Optronics in the form of 480 hertz gaming monitors. We've had 360 hertz panels for some time now, but I'm so bored of those. My eyes need more frames. You know, that's what 360's basic. Give me some more. Now don't expect super high resolutions with these first 480 hertz models, as the high refresh rates come at the cost of pixel density. So for the initial production, we're looking at gaming monitors with 1080p native resolution. And what size? That has nothing to do with pixel density, Riley. However, it looks like they will have HDR 400 support if you want a more entry-level high dynamic range experience. And we're probably not going to see these on the market until 2023, so your junky old 240 hertz model will have to tide you over until then, which is so cringe, I know. Even news. Sometimes technology gets better. Intel has said that the chip shortage, unfortunately, isn't going away anytime soon. In their second quarter earnings report, Intel CFO predicted chips will be in short supply yet again during the third quarter of this year, at least for the individual PC market, though things should get better for their cloud and enterprise customers, which I know is just thrilling news for those of you at home. I'm going into stasis. Wake me up when there's chips. Oh, hi, Linus. Linus is really thrilled about today's tech news. Anyhow, it looks like the issue is that certain substrates used in chip production are themselves facing a supply shortage, and enterprise-grade Xeon chips, which are physically larger, are going to be eating up a good amount of what is available, leaving little left over for consumer-grade CPUs. Substrates again. We forgot to stock up on the substrates. What, you thought the night was darkest before the dawn? You sweet summer child. The night just keeps getting darker! There's plenty of excitement around the launch of Valve's Steam Deck, but consumers have been wondering how demanding AAA titles will run on a handheld. Like, I don't know if that thing can do 4K, which is fine because the Steam Deck screen is 720p, and one of Valve's coders said on Twitter that their minimum baseline was 30 frames per second. The games Valve has tested have reportedly at least met that standard, if not exceeded it. While 30 frames per second might not sound like much to those of you with high-end GPUs in your desktop or laptop, it's still perfectly playable, assuming you're a lover of cinema as an art form, as I am. Subscribe to Carpool Chris. There's plenty of excitement around the launch of Valve's Steam Deck, but consumers have been wondering how demanding AAA titles will run on a handheld. Like, I don't know if that thing can do 4K, which is fine because the Steam Deck screen is 720p, and one of Valve's coders said on Twitter that their minimum baseline was 30 frames per second. The games Valve has tested have reportedly at least met that standard, if not exceeded it. While 30 frames per second might not sound like much to those of you with high... Yes, sir. 2. Present, sir. 3. Roll 3. 4. Present, sir. 5. Present, sir. 6.
Present, sir. 8, Present, sir. 9, 10, Yes, sir. Roll 10. 11, Present, sir. Roll 11. 12, Yes, sir. Present. 13, Present, sir. 16, Yes, sir. Roll 15. 16, Yes, sir. Roll 16. 17, 18, 19,